সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শামীম রেজা। স্বাগত শামীম আপনাকে। শিরোনাম দেখে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে শেখ পরিবারের সিনেমায় ৩৭৮ কোটি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার, বিএনপির ৩ সংগঠনের লং মার্চের ঢল। ইত্তেফাক, আগরতলামুখী লং মার্চে নেতাকর্মীদের ঢল। মালয়েশিয়ায় ২৬,০০০ প্রবাসী পাসপোর্ট সমস্যায়। মানবজমিন, অশান্ত রাখাইন, এক টেবিলে বাংলাদেশ, ভারত, চীন। লং মার্চের পথে পথে নেতাকর্মীদের ঢল। কালবেলা মামলার পাহাড় তদন্ত কর্মকর্তাদের ঘাড়ে, গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ফিরছেন ফখরুল। দেশ রূপান্তর, লং মার্চে ভারতীয় আগ্রাসনের কড়া প্রতিবাদ, চাপ বন্ধুত্বের কৌশল বিএনপির। সময়ের আলো, রোগীরা কেন ভারতমুখী, রাজপথে বিএনপির ভারত বিরোধী অবস্থান। দিনকাল, ঢাকা কাউরের লং মার্চে লাখো জনতার ঢল। রূপপুর প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ, হাসিনা জয় টিউলিপের। করতোয়া, ভারতকে বন্ধুত্বের বার্তা, একই দিনে জাতীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুপারিশ। বিজনেস স্ট্যান্ডার্ড, সাবসিডি এরিয়ার্স টু বি ক্লিয়ার্ড ইউজিং আনস্পেন্ট এডিপি ফান্ডস। যে খবরটা এখানে নেই, সেই খবরটা অল্প আগে দিল্লির থেকে যে খবরটা আসছে আপনি নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে যে অল পার্টি স্ট্যান্ডিং কমিটিতে ঢাকায় যে ভারতের পররাষ্ট্র সচিব সফর করে গেলেন, তিনি সবাইকে ব্রিফ করেছেন। আপনি দেখেছেন সেটা নিশ্চয়ই? এটা দেখেছি, জি। যেটা তাদের যে কমিটির প্রধান শশী থারুর, বিরোধী দল থেকেই প্রধান, তিনি খুব বেশি যে কিছু জানিয়েছেন এমনটা না, এবং সবসময় জানেন যে ভারতের কূটনীতিক বিবৃতির একটা ভাষা আছে এবং সে ওই ভাষার বাইরে সচরাচর কথা বলে না, এবং দীর্ঘদিনের তার কূটনীতিক এই ধরনের কাজের অভ্যাস সে ওটা আরও পরিণত হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ এটা যে এই অল পার্টি মিটিংয়ে বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন, তো যাদের থাকার কথা ধরে নিচ্ছে হয়তো প্রায় সবাই তারা উপস্থিত ছিলেন, এবং শশী থারুর যেটা আমাদের জানাচ্ছেন যে তারা প্রত্যেকেই উন্মুক্তভাবে প্রশ্ন করতে পেরেছে। তার মানে বাংলাদেশ সফরের পরে তাদের পররাষ্ট্র সচিবের এবং সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেউ হয়তো অনুপস্থিত থাকতে চান এবং সবাই তাদের প্রয়োজন মতো প্রশ্ন করেছেন, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এবং তার কিছু আগেই তো বাংলাদেশ হাইকমিশন অভিমুখে তাদের একটা সমাবেশ, মানে সম্ভবত বিজেপির অধিকাংশ আমরা ধরে নিতে পারি যে তাদের সদস্যরা ছিলেন সেখানে, বাংলাদেশে কাজ করেছেন এবং সাবেক কূটনীতিক, শীর্ষ কূটনীতিকও বক্তব্য রেখেছেন। যদিও তারা যে সংখ্যক লোক আশা করেছিলেন অত লোক হয়তো শেষ পর্যন্ত হয়নি, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নির্দিষ্ট একটা আসতে দেয়নি তারা। তো সেটা একদিক। আমার মনে এই সফরের পরে আপনি যদি গণমাধ্যমের শিরোনাম দেখেন সেটা কৌতূহল জাগাবে। যেমন ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইংরেজি টেলিভিশন চ্যানেল, তারা মোটেই এনডিটিভি, আমি যদি ধরুন ওই ধরনের নাম উল্লেখ নাও করি, তাদের শিরোনাম হলো যে তাদের পররাষ্ট্র সচিব সংখ্যালঘু বিষয়ে কড়া বার্তা দিয়েছে, ঢাকাকে জানিয়েছে, এটাই তাদের গুরুত্বপূর্ণ টেক। আপনি যদি আমাদের দিকে আসেন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কালো মেঘ কেটে যাওয়ার একটা ব্যবস্থা, নতুন অবস্থা থেকে নতুন করে শুরু, অনেকগুলো নতুন শব্দ, সবকিছু যেন প্রত্যেকবার আমরা নতুন করে শুরু করি, এমন। তো পার্থক্য আছে। এখন পার্থক্য কেন আছে সেটা বলা খুব কঠিন। মানে ভারতের গণমাধ্যম, তার পররাষ্ট্রনীতি, সরকারি অবস্থান, তারা যে নিরিখে দাঁড়িয়ে কথা বলেন, আমাদের সম্ভবত প্রত্যক্ষণের পার্থক্য আছে। এখন আমরা হয়তো, আমি জানি না গণমাধ্যম কিভাবে ব্রিফড হয় বা কিভাবে তারা জানেন, কিন্তু এই দুটো পার্থক্যই আমাদেরকে বলে দেয় যে আসলে আমরা সবাই সম্ভবত একভাবে পুরো বিষয়টাকে দেখছি না, কারণ কাছাকাছি থাকার কথা ছিল। ধরুন আপনার ঢাকা থেকে দিল্লি যাওয়ার পরে একদিন পরে তিনি সব রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটিতে তিনি সবাইকে ব্রিফ করেছেন। বাংলাদেশে আমরা কি দেখলাম? বাংলাদেশে অতীতের মতোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে তো এখন কি আলোচনা হয়েছে ভারতের সঙ্গে সেটা কিন্তু ব্রিফ করা হয়নি। আমাদের এটা একটা পার্থক্য, এবং এই পার্থক্যটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা কেন শিখব না? আমরা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা এমন একটা সময় আপনি প্রশ্নটা করছেন যখন আমরা একটা যথেষ্ট জটিল পরিস্থিতিতে, আমরা কখনো বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে এই পরিস্থিতির মুখোমুখি হই, এবং এটা একটা ইনফরমেশন যুগ।
এবং সেই যুগে সমস্ত গণমাধ্যম ব্যবহার করে, মূলধারার বলেন, ইন্টারনেট ভিত্তিক যত মাধ্যম আছে বা সামাজিক মাধ্যম আছে, সেটা প্রতিবেশী দেশ থেকে যথেচ্ছভাবে অসংখ্য ভুল তথ্য এবং অপতথ্যের যত ধরনের নমুনা আপনি বলতে পারেন, যে ছবি অন্য ঘটনা সেই ছবি ব্যবহার করে, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সেই কাজ করেছেন। এবং আমরা প্রথম দিকে যে পার্থক্য করছিলাম যে মূলধারার গণমাধ্যম আর সামাজিক মাধ্যম, ব্যক্তিগত মাধ্যম হয়তো একটু আলাদা, এবং এক পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে মূলধারার গণমাধ্যমও তার কাঙ্ক্ষিত ভূমিকা কিন্তু পালন করেননি। তার যে নীতি নৈতিকতা রেখে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা প্রয়োজন ছিল সেটা করেনি তারা। তো এইটার থেকে যে প্রশ্নটা আপনি করলেন যে এটা কেন হয়, মানে এমন যখন পরিস্থিতি, এবং আমরা যে অর্থে আমরা আমাদের মতো হয়তো একটা জবাব দিচ্ছি, মোকাবেলা সবাই করার চেষ্টা করে, আমরাও মোকাবেলা করবার চেষ্টা করছি, সে আলোচনা হয়তো পরে আসবো। কিন্তু পার্থক্য এই জায়গাটাতে যে যারা বেশি শক্তি নিয়ে, এবং যার ওই অর্থে যদি আপনি বলেন যে কূটনৈতিকভাবে সফট পাওয়ার, আপনাকে তো মানতে হবে যে তার অনেক বেশি তার সফট পাওয়ার। আপনি অন্যান্য শক্তিগুলোর সঙ্গে যদি তাকে তুলনা করেন, চীন বা অন্যান্য, আমি সামরিক শক্তি অর্থে বলছি না, সফট পাওয়ারের শক্তি তার ওই অর্থে প্রায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের কাছাকাছি। তো সেখান থেকে যখন বিপুল শক্তি নিয়ে আপনার প্রতি যখন তথ্য একপাক্ষিকভাবে আসতে থাকে, ভুল তথ্য আসতে থাকে, এরকম পরিস্থিতিতে পররাষ্ট্র সচিব আসছেন, আমি ধরে নিই এটা তো আগে থেকেই ঠিক করা ছিল, দিন তারিখ, সচিবরা তো মিলিত হন, তাদের আলাদা শিডিউল থাকে, ঘটনা না ঘটলেও নিঃসন্দেহে মিটিং হতো। তো আমরা কি জানতে পারলাম, মানে আমাদের তো একটা জানবার অধিকার ছিল অবশ্যই, যে বাণিজ্য চুক্তিগুলো নিয়ে আমরা কথা বলছি, তার কিছু ঘটলো কিনা, যেটা আজকে উপদেষ্টা কিছুটা আমাদের আভাস দিয়েছেন। আমাদের অনেকগুলো নবায়ন যোগ্য বিষয় রয়েছে, আমাদের গঙ্গার পানি চুক্তি নবায়নেরও সময় চলে আসবে 1-2 বছরের মধ্যে, সেখানে কোনো আলোচনা হয়েছে কিনা, তিস্তা কি আলোচনায় তাহলে আর নাই, সেটা নিয়ে কি হলো সেটা আমাদের জানার আগ্রহ আছে। এবং আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারতীয় গণমাধ্যম এবং বিভিন্ন রাজনীতিবিদদের দিক থেকে, এবং আমরা এখনো স্পষ্ট করতে পারিনি যে কোনটা সরকারি অবস্থান এবং কোনটা দলের অবস্থান, নাকি দলকে দিয়েই বলানোর চেষ্টা করা হচ্ছে যে এটাই তাদের অবস্থান। আপনি অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন। আপনি কি এটা কেন্দ্রের বক্তব্য ধরবেন নাকি একটা রাজ্যের বক্তব্য ধরবেন, এটা কি ব্যক্তির বক্তব্য ধরবেন নাকি একটা গোষ্ঠীর বক্তব্য ধরবেন, এই প্রশ্নগুলো তো উঠতেই পারে। তো সেখানে এই আলোচনাগুলো আমাদের পক্ষ করতে পেরেছেন কিনা, বা কি ধরনের জবাব তারা পেয়েছেন কিনা, এবং সবশেষে এই প্রসঙ্গে বলবো যে এটা আমরা থামছি কিনা, মানে ভারতের দিক থেকে এটা থামাবার কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। কারণ যে দল করছে, যে দল করছে সেই দলের দিক থেকে সর্বোচ্চ পর্যায় থেকে কি আমরা কোনো বিবৃতি শুনেছি যে ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, এটা আমরা ওন করি না, বা আমরা এটা আমাদের না, এটা তুমি তোমার মতো করেছো। বা যে অঞ্চল থেকে আমাদের পাশে পশ্চিমবঙ্গ, সেখানে কিছু কারণে তারা একটু চুপচাপ আছেন, তার একটা অর্থনৈতিক কারণও আছে, আমরা জানি যে কলকাতার অর্থনীতি বা পার্শ্ববর্তী অর্থনীতি যথেষ্ট চাপের মুখে, অর্থাৎ কৌশলগত কারণেই তারা হয়তো আপাতভাবে চুপ আছেন, কিন্তু জনগণ চুপ নাই। না, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে, শুধু তাই না, তা 15 মিনিটে বাংলাদেশ দখলে নেব বলেন তৃণমূল নেতা। দেখুন, এখানে শুরুর দিকে আমরা গণমাধ্যমে বলেছিলাম যে এখানে লাভ কার, এখানে প্রধান লাভ হচ্ছে একটা প্রধান রাজনৈতিক দলের। তো এখন ক্ষমতাসীন ভারতের রাজনৈতিক দল যখন এটা লাভের দিকে যাচ্ছে, তখন বাকি দলগুলো বসে থাকবে না। সো পশ্চিমবঙ্গের দলও নিঃসন্দেহে ভাবছে যে আমিও বা পিছিয়ে থাকবো কেন। বিবৃতি এমন পর্যায়ে চলে গেছে যে রীতিমতো একটা খেলো বিবৃতিতে পরিণত হয়েছে, শান্তিরক্ষী পাঠানোর, যেটা জানেন একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে, যেটা একেবারে অপ্রত্যাশিত। কিন্তু কেউ তো স্পষ্ট করছেন না যে এই বিবৃতি আমার না বা দলের না, এটা ব্যক্তির। আবার সরকারের দিক থেকে কি এই পর্যন্ত আপনি তাদের সরকারের কোনো কড়া বক্তব্য শুনেছেন যে সামাজিক মাধ্যমে বা ইন্টারনেট মাধ্যমে এই বিষয়গুলো যদি হয় তারা একটা ব্যবস্থা নেবেন, তারা এটাকে অনুমোদন করেন না। সুতরাং আপনি যে প্রসঙ্গ ছিলেন সেখানে আবার যদি ফিরে আসি, যে এত বড় ঘটনার পরে আমরা এত এক ধরনের যদি বলে নাগরিকের দিক থেকে আমরা একটা রেসপন্স দেখলাম, রাজনৈতিক দলগুলোর দিক থেকে দেখলাম যে যেমন পেরেছেন তারা সেটা করেছেন, সেইটা কতখানি সঠিক হয়েছে বেঠিক হয়েছে সেটা আরেকটা মূল্যায়নের বিষয়। কিন্তু আমরা জানলাম কি, এবং কালো মেঘ কেটে যাচ্ছে, আমরা অনেক ছবি দেখলাম, গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তিনি আলাপ করছেন, কিন্তু ছবি তো যথেষ্ট না, আলোচনা হলো কি, মানে আমরা কতটুকু আমাদের উত্তরটা দিতে পারলাম। তো সেইটা একটা বড় পার্থক্যের জায়গা, এবং আমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু বিষয় পররাষ্ট্রনীতি, কৌশলগত বিষয়, এবং এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় জনগণের জানার আগ্রহ তো থাকেই, সেই আগ্রহের প্রেক্ষিতে আপনি যদি তাকে তথ্য না দেন, উন্মুক্ত না হন, তাহলে সে কি করবে, মানে আপনি কি রেসপন্স তার কাছ থেকে আশা করেন এই মুহূর্তে। তো আমি এটা একটা পার্থক্য মনে করি। দেখুন, এটা হয়তো আপনার আরো অনেক ইস্যু আছে,
আমি যদি এইভাবে বিষয়টা দেখি যে আপনি আমাদেরকে কেউ বলছে না বা আমরা কেউ উপদেশ দেব না যে পাশের কোনো দেশ যদি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে অপতথ্য ছড়ায়, তা আমিও কি তাহলে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যাব? না, আমি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যাব না, আমি কৌশলী হব। আর আমাকে দেখতে হবে যে আমার হাতে সফট পাওয়ার কী পরিমাণে আছে, আমি কত দূর যেতে পারবো। পররাষ্ট্রনীতিতে কিংবা আমাদের বহিস্থ বিষয়গুলোতে আমরা রাজনৈতিকভাবে ঐক্যমত্য পোষণ করি কিনা, আমরা করি না, কিন্তু ভারত সে পর্যায়ে করে। কিন্তু বিশেষ কোনো ঘটনা ঘটলে তারা এক হতে পারে, তাদের বিরোধী দল, সরকারি দল, এমনকি গণমাধ্যমও তাদের পেছনে সমর্থন যোগায়। তো আমরা ওই পরিস্থিতিতে আছি কিনা সেটা আমাদের মূল্যায়ন করতে হবে। অথবা আমাদের সামর্থ্যের বিষয়, মূল্যায়নের বিষয়, এবং অবশ্যই আমাদের মূল্যবোধ বা নীতির বিষয়, যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ঝাঁপিয়ে পড়বো না। কিন্তু যেটা বড় ঘাটতি দেখা গেল, যদি আপনি প্রশ্ন করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা যারা এই পক্ষ ছিলেন তারা আরো ব্রিফিং দিলেন কিনা, তারপরে আমি সুযোগটা নেব যে আমাদের নিজস্ব যে মূল্যায়নটা করা উচিত, যে এই ঘটনার সময় জনগণ করবে জনগণের মতো। আপনি সবসময় জনগণের মুখ বন্ধ রাখতে পারবেন না, তার কর্মকাণ্ড বন্ধ রাখতে পারবেন না, কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের যে কর্মসূচিগুলো সেটা কতখানি বাস্তবসম্মত সেটা তাদের মূল্যায়ন করা প্রয়োজন। লং মার্চ করছে এটা নিয়ে আমি মন্তব্য করছি না, দলের বিষয়, তারা দেখাচ্ছেন, জানান দিচ্ছেন যে অন্য পক্ষ যদি আমার হাইকমিশন অভিমুখে করতে পারে তাহলে আমিও তো করতে পারি আমার সীমান্তের মধ্যে। কিন্তু সেটা তাদেরকে কিন্তু একটা যৌক্তিক মূল্যায়নের মধ্যে রাখতে হবে, যে আমি 70-এর দশকের লং মার্চ কিংবা ওই সময়কার মৌলানা ভাসানীর লং মার্চ আর এখনকার বাস্তবতা এক না। তখনকার ভারতের নেতারা আর এখনকার ভারতের নেতারাও এক নন। তখনকার ভারতের রাজনৈতিক বাস্তবতা এখনকার রাজনৈতিক বাস্তবতাও এক না। ওই লং মার্চের প্রেক্ষিতে কিন্তু ইন্দিরা গান্ধী চিঠি লিখেছিলেন। তার মানে তখনকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে যারা ছিলেন তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যেভাবে কূটনৈতিক যে আচরণ, সেই আচরণ এখন একরকম নেই। অতএব বৃহৎ যে দলগুলো যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ভবিষ্যতে অংশগ্রহণ করবেন, তারা কি আচরণ করছেন, এই বিষয়ে তারা কি ধরনের অবস্থান দেখাচ্ছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আগেই বলে নিয়েছি যে এটা একটা বৃহৎ দলের বিষয়, তারা তাদেরও তো অবস্থান জানাচ্ছেন। কিন্তু আমরা অনেক ধরনের কর্মসূচি দেখি যে কর্মসূচিগুলো আসলে ভবিষ্যতে দেখি কি বার্তা দেয় সেটা কিন্তু স্পষ্ট না। কিন্তু আমার মনে হয় যে আমাদের যে লিবারেল ফোর্সেস গুলো আছে দুই দিক থেকে, সেইটা কিন্তু আমরা খুঁজে বের করছি না। আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আমাদের এই পাশের দেশেও যদি বলি, যারা আমাদের এখানে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, তাদের যারা লেখালেখি করেন, তাদের যারা নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের সঙ্গে আমরা যোগাযোগের রেভিনিউসটা তৈরি করতে পারছি কিনা। এমনিতে এখানে ট্র্যাক টু ডিপ্লোমেসি সবসময়ের জন্য দুর্বল। যখন সার্ক সক্রিয় ছিল তখনও আপনি বলতে পারবেন যে খুব বেশি ট্র্যাক টু ডিপ্লোমেসি আপনি দেখেননি। এখন একটা বিমস্টেক আছে, সেখানেও আপনি খুব বেশি দেখেন না। সুতরাং আপনি যখন ওই জিনিসটাকে যথেষ্ট পরিমাণে সামনে না আনতে পারবেন, এবং যারা এই বাংলাদেশ সম্পর্কে জানেন, বোঝেন আমাদের অবস্থানটা, সেটা যতক্ষণ আপনি না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এর দূরবর্তী সমাধানে যেতে পারবেন। আর আমাদের দিক থেকে আপনার ওই কথাতেই ফিরে আসি যে আপনি কি আলোচনা করলেন সেটা যদি আপনার জনগণের সঙ্গে আপনি সেই মত বিনিময় না করতে পারেন, যোগাযোগ না করতে পারেন, জানাতে না করতে পারেন, তাহলে তো আবারও সেই একটা ওয়াইল্ডনেসের সে এক ধরনের কাজ করবে। এবং এটা দিয়ে আপনি আসলে এই কখন একটু থামবে, কখন একটু উচ্চকিত হবে, কিন্তু আপনি দূরবর্তী সমাধানটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। রাইট। আমি লক্ষ্য করছিলাম দেশ রূপান্তর একটা শিরোনাম, যে বাড়তি বেতন প্রত্যাখ্যান, 35 কারখানায় ছুটি। গার্মেন্টসে কিন্তু সংকটটা কাটছে না। গার্মেন্টসের সংকটটা কাটছে না। এবং আমরা এই অনুষ্ঠানে আগেও বলেছিলাম যে এটা বলা হয়তো এই অনুষ্ঠান থেকে খুব কঠিন, যে শ্রমিক এই 9% বৃদ্ধি ইনক্রিমেন্ট সে তার জন্য মানা কতখানি বাস্তবসম্মত হবে সেটা তারা বলতে পারবেন, তাদের সংগঠনরা বলতে পারবেন। কিন্তু একটা জায়গায় তো আপনাকে স্থির হতে হবে, এবং যদি ইনক্রিমেন্টটা চালু হয় এবং সেটা যদি নিয়মিতভাবে পরিশোধিত হয় এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাদের যেটা আরেকটা আছে যে সম্ভবত তাদের অর্জিত ছুটির বিপরীতেও যে টাকাটা সেটা প্রতি মাসে দেওয়ার একটা। কিন্তু দেখেন কোনো একটা জায়গায় তো আমাদের একটা সমাধানে পৌঁছাতে হবে। আপনি যদি উৎপাদন বারবার ব্যাহত করেন, আমরা কিন্তু এই অনুষ্ঠানে অনেকবার সমালোচনা করেছি যে মালিকরা যথেষ্ট তাদের কল্যাণের ব্যাপারে কাজ করছেন কিনা, বেতন বৃদ্ধির ব্যাপারে তো আমাদের কারোর দ্বিমত নেই, এবং যে টাকা তারা প্রস্তাব করেছিলেন সেই অনুযায়ী হয়নি, কিছুটা বেড়েছিল, সেটাও আমরা বাস্তবভাবে বুঝি যে যথেষ্ট না। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যেটা বললেন যে এখানে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আলোচনা করে লাভ নেই। এই তত্ত্ব প্রতিদিনই আলোচনা, আমরাও যদি আলোচনা অনুষ্ঠানে এসে একই করি, অমুক করছেন, পেছন থেকে কলকাঠি নাড়ছেন, তাহলে তো বয়ানের কোনো পরিবর্তন হলো না। কিন্তু কেন আমরা বসতে পারছি না তাদের সঙ্গে, বা কেন প্রতিশ্রুতির জায়গায় যেতে পারছি না, যে ইনক্রিমেন্ট যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা কেন তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না? সেটা কি তারা বাস্তবায়নের সম্ভাবনা দেখছেন না? বা আরও যদি বৃদ্ধি থাকে সেটা একটা প্রতিশ্রুতি দিয়ে আগেরটা চলমান রেখেও তো সেটা করা যেতে পারে। এবং অর্জিত ছুটির বিপরীতে যে টাকাটা তারা চাইছেন সেটা কিভাবে দেওয়া যেতে পারে?
যদি প্রতি মাসে কেউ যেতে দেওয়াতে নাও সক্ষম হন, সেটা এরিয়ার হিসাবে বা অন্য কোনোভাবে সেটা দেওয়া যায় কিনা, কিন্তু একটা ব্যবস্থা না করে আজকে 20টা কালকে 25টা এইভাবে যদি বন্ধ হতে থাকে, আপনার ক্রয়ের দেশগুলো তো একসময় চলে যাবে। এবং এমনি আপনি কিন্তু এই সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের দুই দেশের এই যে আমাদের তথ্য অপতথ্যের যে বিশাল একটা যুদ্ধের মতো অবস্থান আমরা তৈরি করলাম, তাতে আমাদের গণমাধ্যমে কিন্তু আসতে অনেকখানি সময় লেগেছে যে রাখাইন রাজ্যের অবস্থা কি, আমাদের এই নাফ নদীর ওই পাশে কি হচ্ছে, কারণ আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম এটা নিয়ে। আমরা এখানে এত ব্যস্ত ছিলাম যে আমরা গার্মেন্টস নিয়ে আলোচনার সময় পাইনি, আমরা এত ব্যস্ত ছিলাম যে অন্যান্য ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনার সময় পাইনি, এমনকি পররাষ্ট্র বিষয়ের এই ক্রিটিক্যাল ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনার সময় পাইনি, কারণ আমরা ব্যস্ত হতে হয়েছে আমাদের। আমার মনে হয় যে যেটা একজন উপদেষ্টাও বলেছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত বোধহয় বলেছেন, যেটার একটা ব্যবস্থা তো হওয়া প্রয়োজন, কিন্তু আমি আবারও তাদের প্রতি অনুরোধ রাখবো যে ষড়যন্ত্র তত্ত্ব উদ্ধৃত করে কোনো লাভ নেই। কে করছেন না করছেন, কে সক্রিয় না সক্রিয়, এটা বাজারের ক্ষেত্রে শুনছি, দ্রব্যমূল্যের ক্ষেত্রে শুনছি, একই বক্তব্য যদি আপনি প্রতিদিন শোনেন, তাহলে আপনাকে কি দায়িত্ব দিয়েছি? আপনি সমাধান করতে পারছেন না কেন? আপনি বলুন, যদি বাজারে সিন্ডিকেট থাকে তাহলে আমরা জানি যে এটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের সঙ্গে আমরা পেরে উঠছি না, আর না হলে যদি অন্য কোনো সরবরাহের ঘাটতি থাকে, অন্য কোনো সমস্যা থাকে, সেটা আমরা খোলাখুলি বলি। গার্মেন্টসের কথা তাহলে স্পষ্ট করি আমরা, আর আমরা প্রতিদিন একই আলোচনার মধ্যে ঘুরপাক খাচ্ছি, হয় ষড়যন্ত্র তত্ত্বে যাচ্ছি, না হলে কেউ উচ্চ বেতনের পক্ষে যাচ্ছি, না হলে গ্রহণযোগ্যতার কথা বলছি, না হলে মেনে নেওয়ার কথা বলছি। আমরা যদি এই দিকে কথা বলি তাহলে শ্রমিকরা অসন্তুষ্ট হচ্ছেন, শ্রমিক অধিকার নিয়ে বেশি কথা বলে মালিকরা বলছেন যে আমরা এটা পারবো না। এইভাবে তো আপনি একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একমাত্র যদি নাও বলি, যে আমাদের বৈদেশিক আয়ের যে খাত, সেটা যদি আপনি এইভাবে প্রতিনিয়ত বিপন্ন করে তোলেন, তাহলে আপনি এই সরকারের জন্য কেন, পরবর্তীতে রাজনৈতিক সরকারের জন্য সেটা সংকট আকারে দেখা দেবে। আপনি জানেন যে অশান্ত রাখাইন, এই ইস্যুতে ভারত, বাংলাদেশ এবং চীন এক টেবিলে বসছে। এটা একটা বেশ নাটকীয় সিদ্ধান্ত বলা চলে আর কি, যদি হয় সেটা অত্যন্ত ভালো সংবাদ না হতে যাচ্ছে, এটা শিওর। এটা কারণ আমি একটু আগেই বলছিলাম যে আমাদের সংবাদপত্রের পাতা জুড়ে তথ্য অপতথ্য অসংখ্য কলম লিখেছেন আমাদের যারা কলম লেখক, আমাদের কি করা উচিত, তারা অসংখ্য সম্পাদকীয় লেখা হয়েছে। আমাদের এই হঠাৎ করেই তো ঘটনা ঘটেনি নাফের ওই পাশে, এটা কিন্তু আমরা প্রতিদিন টের পাচ্ছি, কোনো কোনো গণমাধ্যম অল্প অল্প করে দিচ্ছেন, কিন্তু পাতায় তো আপনাকে দিতে হচ্ছে অন্য সংবাদগুলো। তো তার মধ্যে এখন তো সেটা প্রকাশ্য হচ্ছে যে আরো যথেষ্ট জটিল আকার ধারণ করছে। আমি মনে করি যে এই বক্তব্য তো আমরা আগেও দিয়েছি যে যদি 3 দেশ একসাথে বসতে পারত, সেটা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আমরা বলেছি, আগের সরকারও যখন ছিল, যে আমরা যখন দ্বিপাক্ষিক কূটনীতিতে আমাদের সাফল্য আসছে না, তাহলে আমাদের বহুপাক্ষিক কূটনীতিতে যাওয়ার প্রয়োজন রয়েছে। এটা নিয়ে নির্ভর করবে আপনার চাহিদা কি, আপনার লক্ষ্য কি, তার উপরে। তো যেভাবেই যে আমাদের সাফল্য কিন্তু আসেনি, এবং আপনি জানেন যে যারা অগ্রসর হচ্ছে আরাকান আর্মি সহ অন্যান্যরা, তাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক ভালো না, সেটাও বারবার আমরা উল্লেখ করেছি যে এটা আরো অন্যরকম অবস্থা ধারণ করতে পারে, কারণ তারা এদেরকে শত্রুবাদ জ্ঞান করেন। তো সবকিছু মিলে তারা আসলে ক্ষমতা দখলের প্রক্রিয়া কত দূর আছেন, বা জান্তা কি অবস্থা এখন আছে প্রকৃতপক্ষে, তারা কি শুধুমাত্র আমাদের নিকটবর্তী প্রদেশটারই ক্ষমতা নেবেন, নাকি পুরো মায়ানমারের তারা ক্ষমতা নেবেন, এবং এখানে একাধিক পক্ষ আছে, পক্ষ একটা না, তাদের মধ্যে ক্ষমতার বন্টন কি হবে, নীতি আদর্শ তারা সবাই একমত না। আবার একই সঙ্গে তারা বহিঃশক্তির যদি সমর্থন বলেন, তাহলে সবাই সব শক্তির সমর্থন তারা পায় না। অর্থাৎ বাংলাদেশের জন্য এটা যথেষ্ট চিন্তা, যথেষ্ট ভাবনার। আমাদের এখানে যদি এত সংখ্যক রোহিঙ্গা না থাকতেন, তাহলে হয়তো আমরা এটা আরেকভাবে ভাবতাম, কিন্তু তার সঙ্গে এটা যুক্ত, এবং আমাদের একেবারে পাশের প্রতিবেশী তারা, অর্থাৎ না ভাবনার এখানে কোনো কারণ নেই। তো আপনি যেটা বললেন, যদি 3 দেশ টেবিলে বসতে পারে এবং যদি একটা সমাধানে আসতে পারে, এবং অন্য যে বিকল্প বা অনানুষ্ঠানিক আলোচনা যেগুলো বিভিন্ন সময় হয়েছে, এই সরকারও গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা একসময় পত্রিকায় কিন্তু কলম লিখেছেন গত সরকারের সময়, যে যখন আরাকান আর্মি অগ্রসর হচ্ছিল, তাদের মিলিটারি অপারেশনে সাফল্য আসছিল, তখন আমরা অপ্রকাশ্য হলেও তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করব কিনা, যাতে প্রকাশ্যে একটা দেশের পক্ষে হয়তো আরেকটা বিদ্রোহী পক্ষের সঙ্গে। মিয়ানমারের একটা বিরাট এলাকা কিন্তু এখন বিদ্রোহীদের দখলে, এখন কিন্তু আস্তে আস্তে খুব ছোট হয়ে আসছে। মানে এই পটভূমিতে কোনো ভাষ্যকার যেটা বলতে চান আর কি, তাদের বক্তব্য হচ্ছে, কদিন আগে সিরিয়ায় যে ঘটনা ঘটে গেল সেই রকম হয়ে যায় কিনা, হঠাৎ করে আমরা ঘুম থেকে উঠবো শুনবো যে মিয়ানমার বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে। আমরা যদি খোলাখুলি এইভাবে বলি, তারা যাদের সমর্থন পান, যে বৃহৎ আঞ্চলিক শক্তিগুলো সমর্থন পান, আপনি যদি ওই তুলনা করেন, আপনি দেখবেন যে দীর্ঘ সময়ের ঘনিষ্ঠ মিত্র হচ্ছে রাশিয়া, সিরিয়ার। বাবা হাফিজ আসাদের সময়ও ছিল, বাশার আল আসাদের সময় সমর্থন দিয়েছে। ক্রেমলিন কিন্তু একটা কথা বলেছে যে আমরা বুঝতে পেরেছি যে কখন আমাদের সমর্থনের সময় শেষ। তার মানে এরা
যে ক্রাইসিস ইভ্যালুয়েশনটা করে সেই ক্রাইসিস ইভ্যালুয়েশনটা অত্যন্ত টেকনিক্যাল। সেখানে সামরিক, বেসামরিক, অর্থনৈতিক সমস্ত কিছু মিলে তারা মূল্যায়ন করেছে যে রাশিয়া যত ঘনিষ্ঠ বন্ধুই থাক না কেন, দশকের পর দশক, এরপরে আর সে এগোতে পারে না, তাকে সেখান থেকে সরে যেতে হবে। তা আমি যদি এই একই ফ্রেমওয়ার্ক মায়ানমারের ক্ষেত্রে প্রয়োগ করি, আমি জানি যে কারা মায়ানমারকে সবচেয়ে বেশি সমর্থন দেন অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে, তারা যদি তাদের ক্রাইসিস ইভ্যালুয়েশন পরে মনে করেন যে সমর্থনের সময় শেষ, তাহলে তো যে কোনো মূল্যেই, যে কোনো সময়ই তারা হয় চলে যাবেন, ক্ষমতা ছেড়ে দেবেন, না হলে কিছু একটা করতে সম্ভব নয় একেবারে, এবং সেই পর্যায়ে সম্ভবত চলে আসছে। অতএব আমরা আগে যে, আমি জানি না সুযোগটা, এটা একেবারে এইভাবে টেলিভিশন লাইভ অনুষ্ঠানে বলা কঠিন যে আমরা সবকিছু তো আর একদম ওপেনলি করা যায় না, রাষ্ট্রের অনেক কৌশলগত বিষয় থাকে, অনেক সামরিক বিষয় থাকে, কিভাবে এটা করা হচ্ছে। কিন্তু আলোচনা যেটা উঠেছিল আগে থেকে যে আমরা তাদের সঙ্গে কোনো না কোনো একটা যোগাযোগের রাস্তা তৈরি করতে পারি কিনা, রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষ যেভাবে ফর্মালি দেখি তার বাইরে গিয়ে সেটা করা হয়েছে কিনা আমার জানা নেই। তবে যদি এখনো সুযোগ থাকে, আমি মনে করি সেই সুযোগটা নেওয়া। টেবিলে বসা তিন দেশ তো সেটা আরেক ধরনের, আর একটা পর্যায়ের কূটনীতি, এটা স্বাভাবিক। দুই দেশই গভীরভাবে চিন্তিত হবে, বাংলাদেশ এবং ভারত, চীনের সঙ্গে তার মিত্রতা আছে। আমার মনে হয় যে আমাদের সম্ভবত ওই বিকল্পগুলো একেবারে চূড়ান্ত কিছু ঘটার আগেই বোধহয় আমাদের এক্সপ্লোর করা উচিত বা অনুসন্ধান করা উচিত সেই সুযোগে। সেটা টেবিলের আলোচনা তো টেবিলে হবেই, যখন সময় হবে তখন। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে যে একই দিনে জাতীয় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুপারিশ, ওইদিকে আবার ডাকসু নির্বাচনের তোড়জোড় চলছে। আপনি কিভাবে দেখছেন? আমরা এরকম বোধহয় আগে কখনো দেখিনি, এবং অনেক জাতীয় নির্বাচন তো অনেক এক ধরনের আয়োজন, স্থানীয় নির্বাচন আর এক ধরনের আয়োজন। এখন যেহেতু আমাদের হাতে এরকম দৃষ্টান্ত নাই আমাদের প্রেক্ষিতে, এবং এখানে তো আস্থা বিশ্বাসী প্রধান সংকট, যাদের অপতথ্যের জবাব আমরা দিচ্ছি তারা কয়েক সপ্তাহ ধরে বাক্স গুদাম ঘরে রেখে দেন গণনার আগে, এবং একাধিক ধাপে তাদের নির্বাচনের ফল প্রকাশ হয়। তো তারা যাই করুক না কেন, নির্বাচন নিয়ে কেউ কথা তোলেন না, নির্বাচনে কারচুপি হয়েছে কেউ বলেন না, সহিংসতা আছে না সেটা বলবো না, কিন্তু বাক্স থেকে ব্যালট চলে গেছে বা কেন কয়েক সপ্তাহ গুদাম ঘরে বসে আছে, আমরা সন্ধ্যার আগেই অত্যন্ত উদ্বিগ্ন এবং উত্তেজিত হয়ে পড়ি যে সংবাদ দেওয়াতে বা বেসরকারি ফলাফলে কেন দেরি হচ্ছে। তো জাতীয় নির্বাচনের একটা প্রকৃতি আছে এবং স্থানীয় নির্বাচন একেবারে অন্য প্রকৃতির। আমরা কিন্তু বারবার বলছি যে স্থানীয় নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মুখে না, ওটা ধ্বংসই হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে আনা খুব প্রয়োজন। সেটা শুধুমাত্র প্রতীক অপ্রতীকের ব্যাপার না যে প্রতীক ব্যবহার না করলাম, এখন সেইটার যখন একটা পুনরুদ্ধার দরকার এবং সেটাকে আবার কমিউনিটির কাছে ফিরিয়ে দেওয়া দরকার, কমিউনিটি লিডারশিপের কাছে ফিরিয়ে দরকার, সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে আপনি সেই ব্যবস্থায় এবং জাতীয়, আমার ঠিক জানা নেই যে এত সক্ষমতা নির্বাচন কমিশনের হঠাৎ করেই তৈরি হয়েছে কিনা, কারণ আগে পর্যন্ত তো জানতাম জাতীয়তা তারা করেন, অন্যটা আরেকভাবে করেন। সুপারিশটা কারা করেছেন জানি না। এইটা যদি সুপারিশ হয় তাহলে একটু উদ্বিগ্ন হবার কিছু নাই, হয়তো কোনো পক্ষ এটা যদি সিদ্ধান্ত হলে আমরা নিঃসন্দেহে এটা খুব সিরিয়াসলি আলোচনা করব, কারণ এটা সুপারিশ করতেই পারে কোনো পক্ষ। আমি নিজে সেই প্রতিষ্ঠানের, আমার মন্তব্য করা ঠিক হবে না, একটা ঘোষণা দেখেছি আমাদের কর্তৃপক্ষ এক ধরনের একটা বিবৃতি দিয়ে, এটা ঘোষণা কিনা আমার পুরোপুরি জানা নেই যে আনুষ্ঠানিক ঘোষণা কিনা, কিন্তু এটা নির্ভর করবে যে সেখানে যে গুরুত্বপূর্ণ অংশীজন যারা, শিক্ষার্থী সংগঠন যারা, তারাই তো অংশগ্রহণ করবে। এবং একজন, আমি ওই অর্থে বরং একজন সাবেক হিসাবে বলি, আপনিও সেখানকার শিক্ষার্থী, দুজন যদি অ্যালামনাই হিসাবে আমরা আলোচনা করি আমাদের অন্য পরিচয় বাদ দিয়ে, আমরা যে অংশীজনদের সঙ্গে আলোচনাটা গুরুত্বপূর্ণ। ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রে যেহেতু নিয়মিতভাবে অনেকদিন ডাকসু হয়নি, আপনি জানেন যে 19 সালে সর্বশেষ যে ডাকসু হয়েছিল, যেখানে নুরু বা এরা যারা নির্বাচিত হয়েছিলেন, তার আগে দীর্ঘ প্রায় 3 দশক ডাকসুবিহীন ছিল, সংসদ নির্বাচনবিহীন ছিল। অতএব এই গঠনতন্ত্র নিয়েও আলোচনার তেমন কোনো সুযোগ হয়নি, বিভিন্ন সময় অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তো সেই দাবিও আছে, বিভিন্ন ধারা উপধারা বা বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা রয়েছে, ওটাও হয়তো একটা সংশোধনের তাগিদ আছে। তো আমার মনে হয় যে সবকিছু মিলে এবং বিদ্যমান পরিস্থিতিও তারা বিশ্লেষণ করবেন। আমি আলাদাভাবে কোনো মূল্যায়ন করব না, আমি আগেই বলেছি এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, যেহেতু প্রধান অংশীজনরা কি দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে একটা জিনিস হলো যে এটার রোড ম্যাপটা পাওয়া গুরুত্বপূর্ণ, যে এটা আমাদের নিয়মিত ক্যালেন্ডারে ঢুকছে কিনা, আমাদের যে প্রতি বছরের যে আমরা যে একাডেমিক ক্যালেন্ডারটা তৈরি করি সেই ক্যালেন্ডারে আসাটা খুব গুরুত্বপূর্ণ। এটার কিভাবে অনুষ্ঠিত হবে বা কোন সময় অনুষ্ঠিত হবে, এরকম আলোচনা
গঠনতন্ত্র, এগুলো নিয়ে আলোচনাটাও শুরু করা দরকার। কিন্তু আমার মনে হয় যে এটার সবচেয়ে বড় ধারণা, মূল্যায়ন এবং দাবিটা শিক্ষার্থীদের দিক থেকেই, এবং সেটাই আমাদের বেশি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি। বসন্তের মায়া মাখা রোদ, আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি। আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।